সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিলেতের আলাপ অনুষ্ঠানে। আপনারা জানেন বিলেতের আলাপ অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান, আর এই বিশেষ অনুষ্ঠানে আমরা বিশেষ বিশেষ মানুষকে হাজির করি আপনাদের সামনে, যারা সমাজ, দেশ, সর্বোপরি পৃথিবীর জন্য উল্লেখযোগ্য অবদান রাখেন। উত্তর আটলান্টিক মহাসাগরের যে অংশটি যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পৃথক করেছে, সেই অংশটি একটি সরু অংশ এবং 34 কিলোমিটার চওড়া একটি অংশ। এটি ইংলিশ চ্যানেল নামে পরিচিত বিশ্ববাসীর কাছে। আর এই ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া যতটা কঠিন, ততটাই কিন্তু চ্যালেঞ্জিং, কিন্তু সাথে সাথে এটা মর্যাদার এবং গৌরবের। বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বপ্রথম ব্রজেন দাস 1958 সাল থেকে 1961 সালের মধ্যে 6 বার এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এরপর 1965 সালে আব্দুল মালিক এবং সর্বশেষ 1987 সালে মোশাররফ হোসেন নামে একজন ব্যক্তি বাংলাদেশি, তিনি এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এবং দীর্ঘ 38 বছর অপেক্ষার পর দুজন মানুষ বাংলাদেশি, তারা এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। সেই দুজন ব্যক্তিকেই আজকে আমরা বিলেতের আলাপ অনুষ্ঠানটিতে হাজির করেছি আপনাদের সামনে। আমাদের সাথে আছেন নাজমুল হক হিমেল এবং মাহফিজুর রহমান সাগর। তিনি হচ্ছেন একজন অলিম্পিয়ান এবং এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ সুইমিং ফেডারেশন। এবং আমাদের সাথে আরেকজন প্রাক্তন ন্যাশনাল সাঁতারু আছেন, তার নাম হচ্ছেন মোয়াজ্জেম হোসেন সৌরভ। আপনাদের সকলকে স্বাগত আমাদের এনটিভির স্টুডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধন্যবাদ এনটিভিকে এবং আপনাকে এবং এই প্রোগ্রামে রিলেটেড যারা যারা সাথে আছে তাদের সবাইকে ধন্যবাদ। আমরা জানি যে গতকাল আসলে আপনারা সেই ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সেই রেকর্ডটি করেছেন। আপনারা দুজনই অনেক টায়ার্ড, তারপরেও কিন্তু আপনারা এনটিভি স্টুডিওতে এসেছেন আপনাদের এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং আমাদের দর্শকদের জন্য এসেছেন আপনারা। তো প্রথম যে কথাটি আপনাদের কাছে জানতে চাই সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারুর স্বপ্ন। হ্যাঁ, আপনার এই স্বপ্ন পূরণের অনুভূতি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে ইংলিশ চ্যানেলটা বাংলাদেশ তথা পুরো বিশ্ববাসীর কাছে খুবই একটা পপুলার বিষয়। এটাকে ধরা হয় যে মাউন্ট এভারেস্ট ইকুয়াল। তো যেইটা আসলে যে কোনো সাঁতারুর ক্ষেত্রে বা যে কোনো মানুষের ক্ষেত্রে মাউন্ট এভারেস্ট যেমন স্বপ্নের মতো একটা জায়গা, চূড়ায় ওঠার, পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় উঠতে চায়, ঠিক তেমনই সবাই চায় যে সাঁতারু হিসেবে দূরপাল্লায় এই মাউন্ট এভারেস্টটা উঠতে। তো বিজয় শেষে সবার অনুভূতি নিঃসন্দেহে অন্যরকম থাকে। ঠিক তেমনই আমাদের অনুভূতি হয়েছে বাংলাদেশের ফ্ল্যাগটা যখন ক্যারি করি এবং এইটা বিজয় মঞ্চ হিসেবে ফ্রান্সে যখন পা রাখি। তো এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যেমন যাবে না, অনুভূতি পরিপূর্ণভাবে আসলে ব্যাখ্যা করার সম্ভাবনা। আশা করি যারা এটা করতে পারবে পরবর্তী প্রজন্ম, তারা হয়তো বা এইটা ফিল করতে পারবে। আপনার অনেক অনুপ্রেরণা সবার জন্য, সর্বোপরি আমাদের দেশের জন্য অনেক গৌরবের। আমি আসলে হিমেল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে এই যে প্রসেসের মধ্যে গিয়েছেন, এটা কবে থেকে আপনাদের মাথায় এসেছে যে আপনারা এই চ্যানেল পাড়ি দিবেন বা এরকম কিছু করবেন যেটা আসলে রেকর্ড আকারে সবার সামনে প্রকাশিত হবে? ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপু আপনাকে, এবং ধন্যবাদ এনটিভির সকল কলাকুশী সবাইকে। ইংলিশ চ্যানেল আসলে এই জিনিসটা তো আমরা ছোটোবেলা থেকেই মোটামুটি জেনে আসছি, কারণ আমিও একজন সাঁতার ফ্যামিলির। আমার বাবা সাঁতারু, বড় 2 ভাই সবাই সাঁতারু, তাদের ছেলে মেয়ে সবাই সাঁতারু। তো ব্রজেন দাসের নাম তো আমরা সবসময় শুনছি। তো কখনো যে আমি আমার ক্যারিয়ারে হয়তো এত দ্রুত সময় আসবে, কারণ অনেকেই এটা আছে যে অনেক রিটায়ার্ডের পরে করে, অনেকে আছে যে মানে ইয়াং থাকতে অনেকে খুব কম, আমাদের মানে আমার জানা মতে আর কি বেশিরভাগই 40-45 ওভার হওয়ার পরে করে। তো 2022-23 সালে আমি চীনে থাকতাম। তো আমি চীনে থাকার সময় ওর সাথে আমার সাথে সবসময় কথা হইতো, কারণ আমরা দুজন একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। তো তখন একদিন ও আমাকে বলতেছে, হিমেল ভাই একটা প্ল্যান আছে, চলেন করি। তো আমি প্রথম মানে একটু হালকা অ্যাভয়েড করছিলাম যে না হয়তো একটু টাফ, এই অনেক সিচুয়েশন, ঠান্ডা পানি বিভিন্ন। তারপর ও আমাকে অনেক এনকারেজ করলো যে চলেন করি।
কারণ একটা সুযোগ আছে, চলেন। তো এইভাবে মানে এক ধরনের যে আচ্ছা ঠিক আছে। তো তারপরে 2023 সাল থেকে যখন সকল প্রসেসিং শুরু হলো, তখন যে মনে মনে ভাবতেছি না আসলে মনে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এই বছরে যখন ভিসা হাতে পেলাম, তখন তো মনে হলো যে না সব কমপ্লিট, এখন তো ইংলিশ চ্যানেলের জন্য আসলে নিজেকে প্রস্তুত করার দরকার। তো এমনি প্রস্তুতি তো সবসময় ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমাদের সব কিছুই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা এখানে আসতে পারছি এবং সফলভাবে শেষ করতে পারছি। এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ, কারণ এটা আমি ওর জন্য সুযোগ পেয়েছি। হিমেল ভাইয়ের কথার সূত্র ধরে আসলে সাগর ভাইকে আমি মানে প্রশ্ন করতে চাই যে হিমেল ভাই বললেন যে আপনি তাকে ইন্সপিরেশন দিয়েছেন বা আপনি তাকে বলার চেষ্টা করেছেন, তাহলে আপনি চিন্তাটা কবে থেকে করলেন? বেসিক্যালি আমরা তো ছোটবেলা থেকেই সাঁতারের প্রতি একটা নির্দিষ্ট গন্তব্য আমরা পৌঁছেছিলাম বিকেএসপি ভর্তির মাধ্যমে। তো বিকেএসপিতে যখন আমরা আর কি যারাই ছাত্র ছিলাম সাঁতারের সাথে যারা রিলেটেড, ইভেন দো যারা সাঁতারের সাথে না, তারাও ব্রজেন দাস সম্পর্কে জানে। কারণ বিভিন্ন সময় বিসিএস কিংবা বিভিন্ন সময় একটা সময় ছিল যে ব্রজেন দাসের নামটা হচ্ছে পাঠ্যপুস্তকে ছিল। তো সাঁতার মানে একটা সময় বোঝা যেত যে ব্রজেন দাসের নামটা কিং অফ চ্যানেল হিসেবেও এখনও পরিচিত। তো তখন থেকে জাস্ট জানা পরিচয়। এরপরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন প্রফেশনাল ক্যারিয়ারে যাই, অলিম্পিক পার্টিসিপেট করি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করি, ঠিক এই মাঝে 2016 সালের অলিম্পিকের সময় একটা মেয়ে কলকাতার, সে হচ্ছে প্রথম মুসলিম নারী হিসেবে সম্ভবত ইংলিশ চ্যানেল ক্রস করে। তো তখন আমার মাথায় মনে হলো যে যদি কলকাতার একটা বাঙালি মেয়ে হয়ে যদি সে একা সোলো কমপ্লিট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? কেন 37 বছর বা এত দীর্ঘ বছর অপেক্ষা করতে হবে? তখন হয়তো 37 ছিল না, তখন সময়টা কম ছিল। তো সোলো করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সমস্যা যেটা বাদে, আমাদের এই ইংলিশ চ্যানেলের সম্পর্কে আমাদের ধারণা একেবারেই ছিল না, যে কারণে আমাদের দ্বারস্থ হতে হয়েছে যে একটা এক্সপার্ট টিম। তো এক্সপার্ট টিমের জন্য দরকার ছিল কিছু এক্সপার্ট মানুষ প্লাস প্রফেশনাল সুইমার, যাদেরকে নিয়ে এই টিমটা পার্টিসিপেট করলে ইংলিশ চ্যানেল সফল হবে। তো এক্সপার্ট টিমের ভিতরে আমি সর্বপ্রথম 2-1জনকে ক্লিক করি। তখন আমার যে সতীর্থ খেলোয়াড় নাজমুল্লাহ হিমেল, উনি তখন দেশের বাইরে এবং সাঁতার থেকে কিছুটা দূরে ছিল, ট্রায়াথলন নিয়ে সে ব্যস্ত ছিল। তারপরে মনে হলো সে যেহেতু অতীতের জাতীয় সাঁতারু এবং তার আর আমার সুইমিংয়ে একটা সময় ছিল খুবই কম্পিটিটিভ, যে কেউ বলতে পারবে না যে কে গোল্ড পাবে কে সিলভার পাবে, এরকম একটা অবস্থা ছিল। তো রিলে যেহেতু সদস্য দরকার ছিল, সে ছিল আমার কাছে মনে হয় বেস্ট পারসন যে আমাদের টিমের জন্য সুইমিং করতে পারবে। তো এইভাবে আমরা সাঁতারটা প্ল্যান করি। তারপরে দীর্ঘ পরিকল্পনার পরে 2023-এ আমরা স্লট নিতে সক্ষম হই, 2025-এর সুইমিং করতে পারি। এই ছিল এটার হচ্ছে পিছনের গল্প। এটা কি সম্পূর্ণ আপনাদের ব্যক্তি উদ্যোগে? প্রথমত এটা উদ্যোগটা নেওয়া হয়েছিল সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। উনাকেও বলছিলাম যে যদি কোনো পৃষ্ঠপোষকতা না পাই, যদি কোনো কারো সহযোগিতা সাহায্য না পাই, আর অর্থনৈতিক বা অন্য কোনো সাহায্য, আমরা নিজেরা করব। ইভেন উনি ওয়ান চান্সে প্রথম দিকে একটু হা করছিল, বাট একটা সময় বলছে যে না ঠিক আছে, সমস্যা নাই, যেভাবেই হোক এটা সাকসেস করতে হবে, আমি তোর সাথে আছি, যা যা করা লাগে করব। মানে দুজনের অনুপ্রেরণা। অবশ্যই। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আসলে যে ইংলিশ চ্যানেল আপনারা পাড়ি দিলেন, তো ওখানে যে আপনাদের দীর্ঘ 12 ঘন্টা 34 মিনিট আপনাদের সাঁতার কাটতে, 10 মিনিট আপনাদের সাঁতার কাটতে হয়েছে। তো এই যে দীর্ঘ সময়, এই সময়টা আপনারা কিভাবে সাঁতার কাটেন, বা আপনাদের সাথে কোনো রেস্কিউ টিম ছিল কিনা, বা প্রসেসটা কি ছিল, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এটা আসলে অনেকেই জানে না, জানার খুব একটা কথাও না। ইংলিশ চ্যানেলটার নিয়ম হচ্ছে দুইভাবে ইংলিশ চ্যানেল করা যায়। এক হচ্ছে সোলো, সেটা হচ্ছে একা একা সুইমিং করা, সেটা হচ্ছে বেস্ট ওয়ে, ইভেন এটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় সবাই। আর আরেকটা অপশন হচ্ছে রিলে, যেটা হচ্ছে দলগতভাবে, সেটা 1 থেকে 6 জনের ভিতরে হতে পারে। এই 6 জনে যখন আমরা সুইমিং করে, অনেকেই ভাবে 6 জনে কি করে, নাকি 6 জনের ভিতরে 1 জন করে। তো নিয়ম হচ্ছে একটা অর্ডার থাকে, 1 2 3 4 5 6 অর্ডার থাকে। সেই অর্ডার ফলো করে 1 ঘন্টা করে সুইমিং করে একজন, আর বাকিরা সবাই বোটে থাকে। তো ওই সময়টুকু বোটে থাকে যতক্ষণ আর কি তার অর্ডার না আসে। এইভাবে যতক্ষণ শেষ না হবে একজন করে সুইমিং করতে হবে। আমরা এটা হচ্ছে শুরুর পয়েন্টটা হচ্ছে ইংল্যান্ডের সাইডে, শেষের পয়েন্টটা হচ্ছে ফ্রান্সের সাইডে। আমরা জানি যে আপনার অনেকগুলো অর্জন আছে, আপনি একজন
অলিম্পিয়ান, এবং আপনি কিন্তু সেই অলিম্পিয়ান হিসাবে কিন্তু অলিম্পিকে 16 সালে এবং 12 সালে অংশগ্রহণ করেছিলেন। তো এই যে মহাসাগর, আপনি সাগরে সাঁতরিয়েছেন, কিন্তু এই যে মহাসাগরে আসলে সাঁতার কাটার জন্য আসলে কতটা সাহসের প্রয়োজন, আপনাদের আসলে তখন অনুভূতিটা কি ছিল? তখন কি অনুভূতি ছিল শুধুমাত্র যে আমরা এটা পাড়ি দেবো, নাকি কোনো ভয় কাজ করছিল বুকের মধ্যে? না, দেখেন ব্যাপারটা হয়েছে যে এই গতকাল সাকসেস হওয়ার আগে আমাদের বেশ কিছু ডিফিকাল্টিজ ফেস করতে হয়েছিল। প্রথমত আমরা স্পন্সর তেমন একটা পাই নাই, তারপরে হচ্ছে শুধু বাংলাদেশ বিমানকে আমাদের কৃতজ্ঞতা জানাইতেই হয় অবশ্যই, কারণ বিমান বাংলাদেশ লাস্টে টিকিট স্পন্সর করছে, ফেডারেশন তার পক্ষ থেকে তার কিছুটা কন্ট্রিবিউট করছে, ইভেন চেষ্টা করে যাচ্ছে ভবিষ্যতে হয়তো কিছু করবে। আর যেটা মানে স্ট্রাগল ফেস হয়, যেটা আমাদের ট্রেনিংয়ের কোনো এনভায়রনমেন্ট নাই, যেহেতু কোল্ড ওয়াটার টেম্পারেচারে ট্রেনিংয়ের আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো প্লেস নাই। এরপরে যে আপনার হচ্ছে এখানে এসে দীর্ঘমেয়াদী ট্রেনিং করবো তেমনও সুযোগ নাই। মূল সমস্যাটা বাদে আমাদের স্লট আমরা মিস করে ফেলি ওয়েদারের কারণে। এখানকার ওয়েদার আনপ্রেডিক্টেবল, এখানে উইন্ড খুব বেশি, যে কারণে আমাদের মূল স্লটটা 17 থেকে 23 জুলাই ছিল, সেটা মিস হয়ে যায়। আমরা সব কিছু নিয়ে আসলে শেষে এমন হয়েছে যে সুইমিং করতে পারবো কিনা সেটাই হচ্ছে চ্যালেঞ্জিং। বাংলাদেশে ফিরে যাব কিভাবে সুইমিং না করে, সেটা হয়ে গেছিল আমাদের জন্য সবচেয়ে বড় একটা দ্বিধার বিষয়। যদি সুইমিং না করতে পারি, অ্যাটেম্প না করে চলে যায়, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আমরা ডিটারমাইন্ড ছিলাম যেভাবেই হোক সুইমিং শেষ করে যাব। আরও সুইমিংয়ের সময় যে চ্যালেঞ্জগুলো হয়েছে, রাত্রে কেউই কখনোই আমরা সুইমিংয়ে হচ্ছে সাঁতার কাটি নাই, হোক সেটা পুলে কিংবা সুইমিং পুলে, কখনোই অন্ধকারে সুইমিং করে নাই। সেই ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরে একটা ঠান্ডা হিমশীতল পানিতে সুইমিং করবো, এটা তো কখনো ভাবি না। তারপরে ওই সময়টা মনে হয়েছে যে এই অবস্থাতেও আমাদের সুইমিংটা করতে হবে বাংলাদেশের সাথে, তাছাড়া আমাদের এখানে ব্যর্থতাই শুধু থাকে। টেম্পারেচার তখন কত ছিল? তখন 17.3 থেকে 17.5, যেটা আমাদের জন্য অনেকটাই ঠান্ডা। শুধুমাত্র আমরা ট্রেনিং করেছিলাম হচ্ছে কোল্ড ওয়াটারের মানে অ্যাডজাস্ট করার জন্য আইস বাথ, যেহেতু আইস বাথে একটা অপশন ছিল, বাংলাদেশে আমরা 2 জন আইস বাথ করে আসছিলাম, এই জন্য প্রথম দিকে একটু ঠান্ডা লাগলো, পরে আমরা মানিয়ে নিতে সক্ষম হই। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই নাজমুল হক হিমেল এবং মাহফিজুর রহমান সাগর তাদেরকে প্রশ্ন করতে চান, আপনারা কিন্তু আমাদের স্টুডিও নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন করতে পারেন, আর তারা আপনাদের সাথে আছে এবং আপনাদের প্রশ্নের উত্তর তারা দেবেন। চলে যাচ্ছে হিমেল ভাইয়ের কাছে, যে আপনাদের সেই টাইমিংটা কেমন ছিল? আপনারা কি দিন রাত মিলিয়ে সুইমিং করেছেন, নাকি শুধু দিনের বেলায় সুইমিংটা ছিল? এটা মূলত পাইলট, যিনি নৌকার আমাদের যে মেইন ইনচার্জ, তো উনি আসলে টাইমটা দেখে যে কোন টাইমটা আমাদের জন্য সুইটেবল হয়। কারণ আমরা যখন ফ্রান্সে ল্যান্ড করব, তখন যদি ওই দিকে উইন্ড থাকে, খুব বাতাস থাকে, তখন হতে পারে যে টাইমটা অনেক আগে নিতে হয়, সেটা ভোরাতে হতে পারে, আবার সকাল 10টায় হতে পারে। তো অনেক সময় সকাল 10টায় দেখলাম যে আমাদের টাইম দিছিল, তো কোনো কারণে ফ্রান্সের ওই দিকে স্রোত এবং বাতাসের জন্য, কারণ এটা ওরা 6 ঘন্টা পর পর একটা আপডেট দেখতে পারে। আমরা তো একদিন হোটেল থেকে অলরেডি ট্যাক্সি করে অলরেডি পোর্টে পৌঁছে গেছি, আমরা বোটে অলরেডি মানে সবকিছু গুছানো শেষ, তখন আমরা ফিরে আসতে হয়েছে। কারণ বলতেছে তোমরা 10 ঘন্টার পরে বাকি 2 ঘন্টার পথ খুবই ভয়ঙ্কর হবে, যেটা হয়তো তোমরা ফেল হইতে পারো। তো আমরা তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে না, তাহলে আমরা ডিলে করি, কারণ ওয়েদার জিনিসটার সাথে আমাদের যুদ্ধ করা ঠিক হবে না। তো তারপর আমরা ফিরে চলে আসি। তারপরে যাই হোক, আমাদের গত পরশুদিন যখন টাইম দিল, তখন দেখলাম যে 2:30, তো 10 মিনিট দেরি হয়েছে। তো আমরা আসলে একটু লাকি, কারণ ওই মুহূর্তে আমরা যখন প্রায় 2:30 বাজে, বিকালবেলা 2:30 বাজে, তখন খুব স্রোত ছিল আর বাতাসও একটু একটু ছিল। আমরা ফেরত আসার সময় দেখলাম যে প্রচুর ঢেউ ছিল। তো আমরা এত গভীর রাতে শুরু করাতে মনে হয় যে আমাদের সাকসেসফুলের রেটটা একটু বেশি ছিল। আমরা যদি একটু ডিলে করতাম, মনে হচ্ছে যে শেষ বিকালে যে বাতাসটা, এটা হতে পারে আমাদের জন্য আরেকটু কঠিন। পাইলট অবশ্যই ভালো বুঝে, কারণ পাইলটও লাস্টে আমাদের জন্য খুবই, কারণ 17 তারিখ থেকে উনি টাইম দিতে পারতেছেন না, আমরা টিকিট পিছাইছি, তার ভিতরে একজন অলরেডি টিকিটের জন্য মানে তার চাকরি ছিল, সে চলে গেছে। তো এটা মিলে পাইলটের এক ধরনের মন খারাপ যে ওদেরকে দ্রুত দিয়ে দিই। তো আসলে যেহেতু এটা চ্যালেঞ্জের জন্য আসছি, তো রাত হোক দিন হোক সেটা বড় কথা না, আমরা জানি যে 12 থেকে 13 ঘন্টা একটা টাইম লাগতে পারে, এটা যে কোনো সময়। এর জন্য আমরা মানসিকভাবে এভাবে প্রস্তুত ছিলাম। আপনারা প্রতিকূল আবহাওয়াকে অনুকূল করে কিন্তু আপনারা এটা জিতেছেন।
সাগর ভাইয়ের কাছে আবার আসতে চাই যে এত বড় অ্যাচিভমেন্ট, আপনি তো অনেকগুলো পদক পেয়েছেন, একদম ছোটবেলা থেকে জানতে চাই যে আসলে কিভাবে এই সাঁতারের প্রতি আগ্রহটা তৈরি হলো আপনার, মানে একদম ছোটবেলা থেকে আপনি কিভাবে, আপনি নৌবাহিনীতেও ছিলেন আমরা জেনেছি, তো আপনার একটু সংক্ষেপে যদি বলতেন যে আপনার এই জার্নিটা, কারণ আমাদের যে দর্শকরা আছেন যারা আপনাদের মতো এরকম সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চান, তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে কিভাবে আস্তে আস্তে কিভাবে আপনার মনের মধ্যে আসলো যে আপনি সাঁতারু হবেন, বা আস্তে আস্তে এই সাঁতারটাকেই আপনি আপনার ধ্যান জ্ঞানে নিয়ে আসবেন, এটাকেই আপনি সামনের দিকে এগোবেন। মূলত আসলে ছোটবেলায় একটু বাউন্ডুলে ছিলাম, তো বাবা একজন মুক্তিযোদ্ধা প্লাস উনিও অ্যাথলেট ছিল, উনি নিজে ব্যক্তিগতভাবে ফুটবল খেলতে এবং কাবাডিতে ন্যাশনাল টিমে ডাকও পেয়েছিল, কিন্তু নি ইনজুরির কারণে সে আর কন্টিনিউ করতে পারে নাই। তো দেখা যায় কি হয়, গ্রামের দুষ্ট ছেলে পড়ালেখা করে না, বাউন্ডুলে তার থেকে তাকে একটু খেলাধুলার কোথাও দিয়ে যায় কিনা সেটা একটু চেষ্টা করছে, এবং একজনের কাছ থেকে শুনছে, আমার এক মামার কাছ থেকে, যে বিকেএসপি নামে একটা প্রতিষ্ঠান আছে সেখানে। মানে কোন জেলায় আপনার বাসা? আমার বাড়ি হচ্ছে পাবনাতে, পাবনা সদরে। তো সেখানে থেকে আমাকে বিকেএসপিতে ভর্তি করার ব্যবস্থা করছে। আমি একটু সুইমিং করছি পাবনা জেলা স্টেডিয়াম থেকে, আমার হাতে করি। তারপর বিকেএসপিতে যখন ভর্তি হই, এরপরে ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, তারপর ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলাধুলা করি। ইন্টারন্যাশনালের পর্যায়ে থাকার সময় আর কি বিভিন্ন জায়গায় আমার হচ্ছে ইয়ে ছিল, পদক ছিল। এরপরে বিকেএসপি থেকে বের হওয়ার পরে নৌবাহিনীতে সিনিয়র চিফ অফিসার হিসেবে আমি দীর্ঘদিন ছিলাম, তারপর রিটায়ার করি। এর মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবটা জায়গায় ছিল সাঁতার কেন্দ্র, এই সাঁতারটা ছিল সেন্টার পয়েন্ট, বাকিগুলা ছিল হচ্ছে অন্যান্য যে সাঁতারই ছিল আপনার অধ্যবসায়। তো এই জায়গাটা ব্যাপার যেটা হয়েছে যে আব্বা যদি না থাকতো তাহলে আমার হয়তো বা সাঁতারটা শুরু হতো না। আব্বা দেখানো পথটা আমার সহজ হয়েছে। আর আব্বা এমন একটা সময় বলে বেড়াতো যে আমার ছেলে অমক করবে তমক করবে, মানে গর্বের সাথে বলে বেড়াতো। আজকে তাকে আমি খুবই মিস করছি। ইভেন গতকাল যখন শেষ করি তখন খালি একটা শূন্যতা কাজ করেছে যে আব্বা নাই কেন। আব্বার শূন্যতা আসলে অন্য কারো কোনোভাবে পূরণ করতে পারতেছি না। আর যেটা হয়েছে যে এই ইংলিশ চ্যানেলটা বাংলাদেশের কেউই মানে খুব সাম্প্রতিক ভাবে নাই যে এই 2025-এই কেউ ইংলিশ চ্যানেল করবে। এইগুলা সব ভেবে আসলে কালকের দিনটা খুব আনন্দ থাকলেও শুধু আব্বার কারণে মনটা খুব খারাপ হয়েছে। আর আমার শাশুড়িও দেখে যেতে পারে না এই অ্যাচিভমেন্টগুলো, সো সেটাও একটু ব্যথার কারণ। গত বছরই মারা গেছে। তো এই দুইজনের যে অপূর্ণতা সেটা একটু মানে বয়ে বেড়ানো লাগছে, তাছাড়া সবই ঠিক ছিল। আপনার বাবা এবং আপনার পরিবার আপনার জন্য যতটুকু গৌরবান্বিত, আমরা বাংলাদেশের মানুষ হিসেবে এবং বাংলাদেশ আপনার জন্য গৌরববোধ করছে। এই সাঁতারে আসা এবং কিভাবে আপনি সাঁতারটাকে পাথেয় করে এত দূর আসলেন, যেহেতু আপনি বলেছেন আপনি চীনে ছিলেন, কি পারপাসে ছিলেন? আপাতত দৃষ্টিতে বাংলাদেশের সাঁতার মানে নিকলি, কিশোরগঞ্জ নিকলিতে এত সাঁতারু যে প্রতিটা ঘরে ঘরে এই সাঁতারু আছে। তো আমার বাবা একজন সাঁতারু ছিলেন 80 দশকের, আবুল হাশেম। তারপরে আমার দুই বড় ভাই এনামুল হক এবং নিয়ামুল হক, তারাও সাঁতারু। তো 98 সালে যখন আমি প্রথম 97 সালে যখন আমি প্রথম ঢাকাতে আসি, প্রথম বলবো না, অনেক ছোট তখন। ঢাকাতে আসার পর দেখলাম যে আমার দুই ভাই মিরপুর সুইমিং পুলে সাঁতরাচ্ছে। তখন আমি সাঁতার অল্প অল্প পারতাম। তো এভাবেই আর কি বাবার হাত ধরে সাঁতারটা শুরু হয়। তারপর 98 সালে বাবার আরেক বন্ধু বিকেএসপির সাবেক কোচ সুলাইমান স্যার, উনি তখন নিকলি কিশোরগঞ্জ নিকলিতে যান। তারপরে উনি বলতেছে যে আব্বার বন্ধুর মতো, যে বলে যে ওকে বিকেএসপিতে দিয়ে দাও। তখন তো একদম ছোট বালক আর দুষ্ট ছিলাম। তো আর এলাকার থেকে ঢাকাতে পড়াশোনা করা মানে তখনকার যুগে মানে হিসাব করলে বলা যাবে যে এখন যারা বিদেশে সব পড়াশোনা করে ঠিক ওই রকম একটা চিন্তা ভাবনা যে ও ঢাকায় গেছে। তো 98 সালে অনেক ছোটোবেলায় বিকেএসপিতে ভর্তি হই। তারপরে বিকেএসপিতে প্রশিক্ষক যিনি ছিলেন সাঁতার কোচ সুলাইমান, ওনার কাছে সাঁতার শুরু হয়। তারপর জাপানি কোচ, তারপর চীনা কোচ। আমার সাঁতার ক্যারিয়ার মোটামুটি 10 বছর ছিল। তারপর 2008 সালে আমি চীনে পাড়ি জমাই। চীনে আমি ব্যাচেলার্স এবং মাস্টার্স নিয়ে পড়াশোনা করি বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটিতে।
ধন্যবাদ আপনাকে হিমেল ভাই। আমরা আসলে ইংলিশ চ্যানেল যারা পাড়ি দিয়েছেন তারা কিন্তু আসলে খুবই টায়ার্ড। কালকে দুপুর 2টার সময় আপনাদের চ্যালেঞ্জ শেষ হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা এনটিভি স্টুডিওতে এসেছেন আপনাদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো চলে যাব একটি ছোট্ট ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। সাথেই থাকুন, এনটিভির সাথেই থাকুন স্কাই 780 সাথে বিলেতের আলাপ অনুষ্ঠানে। আর আজকের অনুষ্ঠানে আমাদের দুজন বাংলাদেশি যারা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেছেন, নাজমুল হক হিমেল এবং মেহফুজুর রহমান সাগর, দুজন উপস্থিত আছেন। তাদের সাথে আমাদের কথা হচ্ছিল। আরেকজন অতিথি আমাদের সাথে আছেন, ওনার নাম হচ্ছে মোয়াজ্জেম হোসেন সৌরভ। তিনি আমাদের সাথে আছেন এবং উনি একজন প্রাক্তন জাতীয় সাঁতারু এবং তিনি আগে সাঁতার কাটতেন, এখন উনি প্রাক্তন সাঁতারু এবং তার কাছে আমরা জানবো এই সাঁতার সম্পর্কে। তো ভাই আপনি কেমন আছেন? জি ভালো আছি, ধন্যবাদ ফরিদা আপা। আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি সাঁতারে কিভাবে আসলেন বা কবে সাঁতার ছেড়ে দিয়েছেন এবং কোন কোন সংগঠনের পক্ষ থেকে আপনি সাঁতার কেটেছেন? যেহেতু অনেকটা বছর আপনি সাঁতার থেকে দূরে, তারপরে কিন্তু আপনি ছুটে এসেছেন এই যে আমাদের এই গৌরবের অর্জনের জন্য। তো আপনার মানে এই প্রশ্নটাই রাখতে চাই যে আপনি আসলে এই সাঁতারটাকে কিভাবে আসলে মানে ভালো লাগা তৈরি হয়েছে আপনার সাঁতারের ক্ষেত্রে এবং কিভাবে আপনি সাঁতারটা শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন? ধন্যবাদ ফরিদা আপা আজকের অনুষ্ঠানের জন্য এবং কংগ্রেচুলেশন আমাদের হিমেল অ্যান্ড সাগরকে। এটা একটা ইমেজিং গৌরব অর্জন করছে ওরা আমাদের বাংলাদেশের জন্য ও নিজেদের জন্য। আজীবন ওদের নাম স্বর্ণাক্ষরে থাকবে, যতদিন ওরা বেঁচে না থাকলেও এই নামটা চিরজীবন থাকবে এই জন্য। আর দ্বিতীয়ত কংগ্রেচুলেশন এনটিভিকে, 23 বছর পাড়ি দিল এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, ছোটবেলা শাহজাহানপুরে একসাথে দেখাশোনা হয়েছে, আমাদের বড় ভাই ফালু ভাইকে সুস্থতা দান করে, এটা আমার পক্ষ থেকে ওনার দোয়া রইল। আর প্রথমে কিভাবে আসলাম আমি সাঁতারে, আমাদের এলাকাটা, আমি অরিজিনাল মুন্সিগঞ্জ বিক্রমপুর থেকে আছি। বিক্রমপুর এলাকাটা হচ্ছে নিচু এলাকা, এটা পানি এলাকা। তো আমরা যখন স্কুলে যেতাম, প্রাইমারি স্কুলে, তখন পানি দিয়ে হেঁটে যেতাম, খাল ছিল, বিল ছিল। তো যাওয়ার পথে পথে আমরা ওদিকেই সাঁতার যেতাম, বইটই নিয়ে সাঁতার কাটতাম। তো সাঁতার কাটতাম, ওইখানে এমনি সাঁতার শিখে গেছি। ওই স্কুলে যাওয়া আসার মাধ্যমে আমরা সাঁতার শিখে গেছি। আর দ্বিতীয়ত আমার কিছু বড় ভাই, এলাকার বড় ভাই, ওনারা সাঁতার কাটতেন, ন্যাশনাল সাঁতারু, জাতীয় সাঁতারু ছিলেন। এবং আমার ফ্রেন্ড মঞ্জুর আলম, যিনি পরলোক গমন করেন, যখন আমরা সাঁতার কাটি 83-তে ঢাকার মোহাম্মদপুর সুইমিং পুলে, তখন একসাথে সাঁতার কাটার পর উনি পানিতে ডুবে মারা যান। তো ওনার কাছ থেকে আমি শিখেছি, ওনার মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। ওই আমার প্রথম অনুপ্রেরণা যোগায় সাঁতারের। আর সাঁতার কাটতে কাটতে একসময় আমি বিভিন্ন ক্লাবে শিখি, মানে ক্লাব থেকে সাঁতার কাটি, প্রথমত বিটিএমসি, বিজিএমসি, ঢাকা বিভাগ, তারপর বাংলাদেশ এয়ারফোর্স, এই বিভিন্ন ক্লাব থেকে আমি সাঁতার কাটি এবং জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল ইস্ট। তারপরে 90-এর দিকে, 90-80-এর দিকে আমি সাঁতার বন্ধ করে দিই, বন্ধ করে বিদেশে চলে আসি। তো এখন আছি সাঁতারবিহীন। তারপরে আমি সাঁতারকে ভালোবাসি বলে আজকে হিমেল আর সাগরকে সময় দিচ্ছি। ওদের যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে, সেটাকে কিছু সহযোগিতা বা শেয়ার করার জন্য আমি একটু ওদের পাশে দাঁড়াইছি যে কিছু একটা করতে পারি, এবং এটার জন্যই আমি আজকে এইখানে উপস্থিত মেনলি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এনটিভিতে এত সুন্দর করে এসে বলার জন্য। আমি আরেকটু সাগর ভাইয়ের কাছে যেতে চাই যে আপনারা যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন, যে রেকর্ডটা করেছেন, এর জন্য তো আপনারা সম্মানিত, কিন্তু এরপরে আর কোনো টার্গেট আপনার আছে কিনা? আর কিছু রেকর্ড ছোঁয়ার সেই টার্গেটটা আছে কিনা? এখন যদি ব্যক্তিগতভাবে বলি, আমি ইংলিশ চ্যানেল শুরু করতে ইচ্ছুক। এছাড়াও ইংলিশ চ্যানেলের মতো পৃথিবীতে আরও অনেক চ্যানেল আছে যেগুলো বাংলাদেশে এখনো সেরকম পরিচিত না। তো আমি চাই যে সেগুলোকে পরিচিত করতে এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দিতে, যে তারা হচ্ছে সাঁতারের মাধ্যমে দেশটাকে যদি বিশ্বের বুকে সম্মানিত করতে পারে। আমি একটু হিমেল ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনায় সাঁতারকে ঘিরে আর কি?
সাঁতারকে ঘিরে আসলে আমি এখন যেহেতু সাঁতার থেকে মোটামুটি 2008 সালের পরে খুব একটা সুইমিং পুলে ইভেন্ট করা হয় না, বেশিরভাগ সময় ম্যারাথন জাতীয় অথবা ট্রায়াথলন, নিজেকে ফিটনেস ধরে রাখার জন্য আমি সুইমিংটাকে, খেলাধুলাটাকে ধরে রাখছি। তো আমার খুব ইচ্ছা ম্যারাথন জাতীয়, যেমন এটা ওপেন ওয়াটার হতে পারে বা ট্রায়াথলন হতে পারে অথবা আয়রনম্যান হতে পারে, যেটার সাথে আমি সাঁতারকে পাবো। আমার ইচ্ছা যাতে আমি সুস্থতার সাথে সাঁতারকে নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে পারি পৃথিবীর যে কোনো জায়গায়। ধন্যবাদ হিমেল ভাই। আমি সাগর ভাইয়ের কাছে আরেকটু আসতে চাই। আমি জানি সাগর ভাই অনেক টায়ার্ড, তারপরেও অনেক কিছু জানার আছে এবং আমাদের দর্শকরা কিন্তু জানতে চাই। তো আমাদের দর্শকরা যারা হচ্ছে এরকম আপনার মতো এরকম ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চায়, যারা দেশে আছেন, তারা কিভাবে এই প্রসেসটাতে আগাতে পারে? আপনি কিভাবে এই প্রসেসে এখানে এগিয়েছেন? যেহেতু আপনি উদ্যোক্তা ছিলেন দুজনের মধ্যেই, যে আপনি উদ্যোগটা নিয়েছেন, তো A to Z যে প্রসেসটা, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, তাহলে তারাও প্রেরণা পেত এবং তারাও এই পথে আগাতো। জি, ধন্যবাদ। প্রথমত প্রচুর ধৈর্য থাকা লাগবে এবং আপনার মাইন্ড সেট করতে হবে যে আমি এটা করব। এর জন্য আপনার হচ্ছে স্লট নিতে হবে। স্লট পাওয়াটা খুব কঠিন, কমপক্ষে 2-3 বছরের আগে এই স্লট পাওয়া যায় না। তো সেই ধৈর্যটা কি থাকবে না, সেটা অনেকটা প্রশ্নবোধক থাকে। তো যদি আপনার ধৈর্য থাকে, যে ডিটারমাইন্ড থাকে যে 3-4 বছর পরে হলেও আমি সাঁতার করব এবং সাঁতারটা সফলভাবে করব, তাহলে তার জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে যে বিভিন্ন ফেসের ট্রেনিং করা লাগে, যদিও বাংলাদেশে সেটা কঠিন, বাট ইম্পসিবল না, তার বিকল্প হিসেবে অন্যান্য যে ট্রেনিং আছে সেইগুলো করতে হবে। ইভেন এখানে এসে যে ওয়েদার অ্যাডজাস্ট বা পানির টেম্পারেচার অ্যাডজাস্ট বা সমুদ্রের সাথে আটলান্টিক মহাসাগরের যে পানি, সেটার সাথে অ্যাডজাস্ট করার জন্য কিছুদিন আগে এসে সুইমিং করলে তারপরে মনে হয় যে কনফিডেন্স আসবে। এটা কঠিন কিন্তু অসম্ভব না। আমার কাছে মনে হয় যে যদি প্রফেশনাল সুইমাররা হয় তাহলে তাদের কাছে এটা পসিবল। যদি আনপ্রফেশনাল হয়, তারা যদি কয়েক বছর সময় দেয়, তারা সম্ভবত এটা সফল হতে পারবে। এটা অন্যান্য দেশে আর কি প্রফেশনালরাও করে, আবার নন প্রফেশনাল সুইমাররাও করে। সো সবার ক্ষেত্রে এটা ওপেন থাকে, কিন্তু স্লট পাওয়াটা কঠিন। যদি ডিটারমাইন্ড থাকে বা সব কিছু পজিটিভ ওয়েতে থাকে, তাহলে সেক্ষেত্রে যে কারোর জন্য এটা অসম্ভব না, সম্ভব। চমৎকার। মোয়াজ্জেম ভাইয়ের কাছে একটু আসতে চাই। আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা এই সাঁতারকে ঘিরে কি, এবং সরকারের প্রতি কোনো পরামর্শ আছে আপনার এই সাঁতারকে ঘিরে, বা এই সাঁতারকে কতটুকু এগিয়ে নিয়ে যায়, এই লক্ষ্য বা উদ্দেশ্য বা কোনো মোটো আছে কিনা আপনার? ধন্যবাদ ফরিদাপা। অ্যাকচুয়ালি দেখেন, আমরা অতীত সাঁতারু একটা সংগঠন আছেন যারা রিটায়ার্ড করছেন, তাদের একটা সংগঠন আছে বাংলাদেশে, সেটার আমি ওয়ান অফ দ্য প্রতিষ্ঠাতা। তো ওইটা নিয়ে আমি কাজ করছি যাতে আমাদের ছেলেমেয়েরা, ভবিষ্যতের ছেলেমেয়েরা কীভাবে সুযোগ সুবিধা পায়। কারণ আমরা যদি একত্রে বয়েজ রেস করি, হয়তো সরকার কিছুটা হইলো বা বিভিন্ন সংস্থা কিছুটা হইলো আমাদেরকে সাহায্য সহযোগিতা আগে আসবে, আর যদি একা একা বলি আমাদের কিছু আসবে না। এই উদ্দেশ্যেই আমরা অতীত সাঁতার সংগঠন তৈরি করছি। তা আমরা চেষ্টা করছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন বিজনেসম্যানের মাধ্যমে, বিভিন্ন কর্পোরেটের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সহযোগিতা করেন আমাদের সাঁতারকে, আমাদের ভবিষ্যতের সাঁতারুদেরকে করেন, মানে ট্রেনিং দেন। যেমন বিকেএসপির মতো আরও 2-1টা বিকেএসপি তৈরি করেন, যাতে সাঁতারুরা আগায় যায়। সাঁতার বাংলাদেশের জন্য গৌরব অর্জন করছে, যেটা অন্য কোনো খেলোয়াড় বা অন্য কোনো ইভেন্টে আমার দেখি নাই সাঁতারের মতো এত গৌরব অর্জন করা পৃথিবীতে। একমাত্র এই বাংলাদেশের পতাকা সাঁতারুরাই বিভিন্ন দেশে উত্তোলন করাইছে। ওনাদের সাব গেমসে করেন, অলিম্পিকে বলেন, তারপরে এই যে ইংলিশ চ্যানেল বলেন, ইংলিশ চ্যানেলে এই পর্যন্ত 4 জন, ব্রজেন দাস, তারপর মোশাররফ হোসেন খান অ্যান্ড আব্দুল মালেক অ্যান্ড ওরা 2 জন, 5 জন এই পর্যন্ত সাঁতার ক্রস করলো। তাদের নাম তো আজীবনই থাকবে। তাদের আপনি গুগলে সার্চ দেন, যে কোনো সার্চ দেন, আল্লাহ ওদের নাম থাকবে। তো আমরা চাই সরকারের প্রতি, ইভেন ইউকের যারা বড় বড় বিজনেসম্যান আছেন, তাদেরও অনুরোধ করব, আপনার বাংলাদেশি যারা আছে এখানে বর্তমানে ছেলে মেয়েদের, তাদের জন্য আপনারা কিছু করেন, যারা ওই বাংলাদেশি ছেলেমেয়েরা যাতে সাঁতার বা অন্য খেলাধুলা করতে পারে। আমাদের এশিয়ান বা বাংলাদেশি ছেলেমেয়েরা অনেক পিছিয়ে আছে খেলাধুলায়। তাদের জন্য, তাদের কাছে অনুরোধ করবো, তারা তো অনেক অর্গানাইজ করেন, বিভিন্ন কাজ করেন, কিন্তু এই খেলাধুলার প্রতি যাতে একটু সহযোগিতা করেন, এই অনুরোধ জানাবো ইউকে বিজনেসম্যানদের কাছে। ধন্যবাদ।
আর আপনার সাথে কিভাবে পরিচয় আমাদের এই হিমেল এবং সাগর ভাইদের? হিমেল আর সাগর হলো আমাদের একই ফ্যামিলি। সাঁতার আমরা বলছি, সাঁতারু যারা আছেন আমরা একটা ফ্যামিলি। সেটা যেই হোক, যে কোনো জায়গায় হোক, সেটা আমরা সুইমিং পুলে বসে আমরা তৈরি করছি সাঁতার আমাদের ফ্যামিলি। এই ফ্যামিলি আমরা একের সাথে সবসময় যোগাযোগ থাকে, কে কোথায় যায়, কে কোথায় আসে। কেউ যদি লন্ডনে আসে তাদের খোঁজখবর নেই বা ওরা খোঁজখবর আমাকে খোঁজে। এইভাবেই আমাদের একসাথে একজনের আরেকজনের সাথে কোঅপারেট হয়। তো আমি মনে করি প্রত্যেক সাঁতারুদের সাথেই আমাদের যোগাযোগ থাকবে এবং আছে। নেক্সট মান্থে আমাদের আরেক ইংলিশ চ্যানেল বিজয়ী মোশাররফ হোসেন খান আসতেছেন, সে ক্যালিফোর্নিয়াতে থাকে, উনি লন্ডনে আসতেছেন। তো উনিও আমার সাথে যোগাযোগ করছেন। তো এইভাবেই যোগাযোগ কন্টিনিউ আমাদের সাথে, সবার সাথে আমার সাথে অন্তত আছে, যেহেতু আমি একটা পুরাতন অতীত সাঁতার সংগঠনের ওয়ান অফ দ্য প্রতিষ্ঠাতা। সো আমার সাথে সবার সাথে কম বেশি যোগাযোগ আছে। চমৎকার। হিমেল ভাইয়ের কাছে আসতে চাই যে বাংলাদেশের সাঁতারুদের জন্য আপনার মেসেজটা কি? মানে আপনারা যারা নতুন সাঁতার কাটছেন বা যারা আপনাদের মতো এরকম রেকর্ড করতে চান, তাদের জন্য আপনার মেসেজটা কি? তাদের জন্য আমার মেসেজ যে অবশ্যই খুবই কঠোর পরিশ্রম করতে হবে, একটা জীবনে একটা সফল একটা গোল, একটা লক্ষ্য তৈরি করতে হবে। আমরা জানি যে আমরা সবাই অলিম্পিকে যেতে চাই, কিন্তু অলিম্পিকের আগে যে ছোট ছোট যে ইভেন্টগুলো আছে ওইটার জন্য নিজেকে আরও কঠোরভাবে অধ্যবসায় করা উচিত, আর নিজেকে একটা সুন্দর ডিসিপ্লিন আনা উচিত। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ওইরকম পরিবেশ না থাকলেও অনেক ভালো অ্যাথলেট আছে, তারা হয়তো সুযোগ বাংলাদেশ সরকার হোক বা ওইরকম স্পোর্টস এনভায়রনমেন্ট হয়তো নাই, কিন্তু এটা যদি আমাদেরকে একটু ফোকাস করা হয় সুইমিং সহ অন্য ইভেন্টগুলোতে, আমার মনে হয় যে ইনশাল্লাহ বাংলাদেশ খুব শীঘ্রই হয়তো মানে বিশেষ কিছু, আমরা তো আগে ওই যে গ্রিন ওয়ার্ল্ড কার্ড নিতে হয়, তো হয়তো নিজের থেকে ওয়ার্ল্ড কার্ড নিতে পারবে, কারণ শুটিংয়ে একজন পেয়েছে, তো সুইমিংও ইনশাল্লাহ হয়তো আমরা চাই যে ওয়ার্ল্ড কার্ড নিয়ে অলিম্পিকে যাক। বাহ, চমৎকার। সাগর ভাইয়ের কাছে আবার আসতে চাই যে ইংলিশ চ্যানেল প্রতিযোগিতায় এই অংশগ্রহণের জন্য সরকারের প্রতি আপনার কি সুপরামর্শ থাকবে, মানে সুপারিশ থাকবে? ব্যাপারটা হচ্ছে যে সরকার যদি এখানে পৃষ্ঠপোষকতা করতো তাহলে আমাদের জন্য সহজ হতো, এবং ভবিষ্যতে যদি করে, শুধু সরকার না ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানও হতে পারে, তাহলে দেখা যেত যে ভবিষ্যতে ইংলিশ চ্যানেল থেকে শুরু করে খেলাধুলার মান আরও উন্নয়নে সহযোগিতা হতো। যেমন বর্তমানে যে ইংলিশ চ্যানেলটা করেছি সেটা হচ্ছে পুরোটাই ব্যক্তিগত, এখানে শারীরিক মানসিকভাবে যেমন একটা পরিশ্রমের ব্যাপার ছিল, অর্থনৈতিক ব্যাপারটাও সেম ছিল। তো আমাদের ফ্যামিলিটা বা দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ বা অন্যান্য যেগুলো সব কিছু করা যায়, অর্থনৈতিক ব্যাপারটা আসলে সবার পক্ষে বেয়ার করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি এটা সহযোগিতা করা যায় তাহলে সেক্ষেত্রে ইংলিশ চ্যানেল সহ অন্যান্য যে চ্যানেল আছে সেখানে আমি কিংবা ভবিষ্যতে যারা সাঁতারুরা আছে তারা তাদের সাঁতারটা দেশের জন্য করার বা দেশের সাফল্যের জন্য সহযোগিতা হবে। সাগর ভাইকে অনেক ধন্যবাদ। হিমেল ভাইয়ের কাছে জানতে চাই, সাগর ভাইয়ের কাছে যেমন জানলাম যে তার বাবা তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে, তো আপনার ফ্যামিলির মধ্যে কে আপনাকে অনুপ্রেরণা দিয়েছে বা আপনার ফ্যামিলির সাপোর্ট কতটুকু ছিল আপনার প্রতি? আমার অনুপ্রেরণা অবশ্যই আমার বাবা, কারণ উনিও একজন জাতীয় সাঁতারু, তো এখনও উনি নিকলি সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাবেক বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মেম্বার। তো উনি এখনও সাঁতারু তৈরি করছেন, নিকলিতে অনেক সাঁতারু আছে। তো আমি যদিও বাবার হাতে ওরকম তৈরি হয় নাই, কিন্তু ছোটোবেলার সাঁতারটা যে শুরুটা ওইটাই ছিল আমার বাবার হাত ধরে। তো অবশ্যই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমার বাবা। ধন্যবাদ। সাগর ভাইকে বলছি যে আপনারা তো নদীমাতৃক বাংলাদেশ, নদী, খাল, বিল, সুইমিং পুল সব জায়গায় কিন্তু সাঁতার কাটা হয়েছে, সাগরেও হয়েছে, তো মহাসাগরীকে এই প্রথমবার? জি, এই প্রথম, এবং এটা ছিল আসলে মানে পুরাটা ব্যতিক্রমধর্মী একটা সাঁতার, যেটা আমি কখনো ভাবিও না যে এই ধরনের একটা এক্সপিরিয়েন্স সারা জীবন বয়ে বেড়াতে হবে। এরকম কি কোনো প্রতিকূল কোনো কিছু ফেস করতে হয়েছে? প্রতিকূল বলতে সাঁতারের আগে যেহেতু স্লট মিস হয়েছিল, বিভিন্ন মানসিক ট্রমার ভিতরে ছিলাম যে সাঁতারটা আদৌ করতে পারবো কি পারবো না, এটা একটা চ্যালেঞ্জ যেমন ছিল। ঠিক পাশাপাশি যখন আর কি আমরা বোট নিয়ে যাই, শুরু হওয়ার আগেই ভমিটিং শুরু হয়,
তো বমি করে কোনো ইভেন্ট করবো, ইভেন্ট সাঁতারের সময় বমি করবো, সাঁতারের পরে বমি করবো, এই ধরনের এক্সপিরিয়েন্স ছিল না। আর আমি যখন সাঁতারটা শুরু করি পানির মানে ঠান্ডার তাপ, মানে ঠান্ডার যে পানির যে তাপমাত্রা সেটা 17.3 কি 5 এমন ছিল। তো ওই তাপমাত্রায় রাতের অন্ধকারে ঢেউয়ের মানে বিপরীতে আমার সাঁতার কাটতে হবে, তাও আটলান্টিক মহাসাগরের মতো একটা জায়গায়, এটা আসলে পুরোটাই মানে ব্যতিক্রম একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ সফলভাবে যাচ্ছি দেশের সম্মান নিয়ে। এই ধরনের এক্সপিরিয়েন্স আসলে সবাই নিতে পারবে না, কারণ সাহস সবার হয়তো হবে না। এই ধরনের অ্যাডভেঞ্চার সুইমিং আসলে অনেকেই ভয় পায় যে কি হবে কি হবে না, বাট যেটা হয়ে গেছে আমার জন্য এটা সারা জীবন মনে রাখার মতো। এই দুঃসাহসিক 12 ঘন্টা 10 মিনিট এর মধ্যে একবারও কি মনে হয়েছে যে না আমি আর পারছি না? আমি না, এমন কখনোই মনে হয় না যে আমি পারি না, পারবো না, মানে এরকম মনে হয় না। বাট একটা সময় যখন বমির পর বমি করতেছিলাম, আপনি যখন সাঁতার কাটছেন তখনই বমি হচ্ছে নাকি যখন বোটে ছিলেন? যখন বোটে ছিলাম প্রথম যখন শুরু হয়, কারণ শুরু হওয়ার আগেই তো আমি মানে সি সিকনেস তৈরি হয়ে গেছে, তখন মনে হয়েছিল একটা সময় কি ভুল ডিসিশন কি নিয়ে ফেলেছিলাম, যে আসলে শুরু করার আগে সিক হয়ে যাব, মানে দুশ্চিন্তা ঘিরে আসছিল। বাট সামহাও পানিতে নামার পরে, যখন পানিতে নামার পরে কোল্ড শক বলে একটা ব্যাপার আছে, যে কোল্ড শক হলে আপনার মানে কিছুটা সময় সেন্স খুব একটা ভালো মতো কাজ করবে না, তারপর শরীরের ফিলিংসটা কিছুটা সময় থাকবে না, বাট এটা ইউজ টু হয়ে যায় ধীরে ধীরে, ধর 5, 10, 15, কারো 30 মিনিট পরে ইউজ টু হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে আমার সাথে মানে যেটা ঘটে গেছিল। একেবারে সাগর থেকে মহাসাগর এসে পড়লেন, আপনার এখানে আসার পর যে স্লটটা বুকিং হয় তারা কি কোনো প্র্যাকটিস সেশন করে কিনা? না, তারা আসলে ওরা হচ্ছে 2 ঘন্টা রিলের জন্য যে কোয়ালিফিকেশন টাইম বা টেস্ট টাইম এটা পাস করলে তারপরে আর কি সুইমিং এর পারমিশন দেয়, আর সোলো করতে গেলে 6 ঘন্টা। তো আমরা এখানে আসার পরে প্রথম দিকে 10-15 মিনিট থাকতে একটু সমস্যা হতো, বেশি না, যেহেতু আমরা আইসবাথ করে আসছিলাম। পরবর্তীতে এটা ইনক্রিজ করতে করতে 2 ঘন্টা টেস্ট আমাদের কাছে তেমন কোনো কিছু মনে হয় না। এটা ছিল একটা ব্যাপার যে যখন 2 ঘন্টা সাঁতার কাটতে পারছে তখন মনে হয়েছে যে আমরা এটা করতে পারবো, আমরা রেডি। আর যে কোনো সময় আমাদের স্লট দিবে, স্লট দিলেই আমরা হচ্ছে সুইমিংটা করে সাকসেস হয়ে স্বাভাবিকভাবে বাড়িতে ফিরবো, দেশে ফিরবো। কিন্তু দেখা গেছে যে এখানে বৈরী আবহাওয়ার কারণে স্লট পিছাতে পিছাতে একটা সময় সংশয় তৈরি হয়ে গিয়েছিল যে আদৌ কি সাঁতারটা করতে পারবো, কারণ সবার একটা নির্দিষ্ট কাজ আছে, নির্দিষ্ট ফ্লাইটের সময় আছে, আমাদের অ্যাপার্টমেন্ট বুকিংয়ের নির্দিষ্ট সময় আছে। তো সব কিছু এলোমেলো হয়ে গেছিল বৈরী আবহাওয়ার কারণে, বাট মানে ফরচুনেটলি শেষ করে যেতে পারতেছি। মানে আপনার মাথায় ভয় শঙ্কার থেকে বেশি কাজ করছিল যে ফ্লাইট মিস হবে কিনা? ফ্লাইট তো আমরা রিশিডিউল করেছিলাম, রিশিডিউলের পরে যদি মাথায় প্রেসার ছিল দেখে আপনি ভয়টা ভুলে গেছেন। জি জি জি, একটা রাতের যে ব্যাপারটা হয়েছে যে রাতে যে সাঁতার করা লাগবে, এটা একটা মানে প্রথম আমার এক্সপিরিয়েন্স হবে। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের একটা সুবর্ণ সুযোগ, রাত্রে হলেও আমরা সুইমিংটা করতে পারবো। তখন কি টেম্পারেচার একটু কম ছিল? তখন টেম্পারেচার কম ছিল। যখন আস্তে আস্তে মানে দুপুর হলো তখন কি টেম্পারেচার বেড়ে গেছে? টেম্পারেচার খুব বেড়ে যায় তা না, ওই 17 থাকে, 17 থেকে 18 যায়। ফ্রান্সের সাইডে একটু বেশি হয়, সেটা হচ্ছে 19 হাই 20 এরকম। মানে আপনি প্রতিকূলতা এই যুক্তরাজ্যের সাইডে অনুভব করেছেন নাকি ফ্রান্সের? আমার জন্য হচ্ছে প্র্যাকটিক্যালি হয়েছে যুক্তরাজ্যের সাইডে, আর হিমেল ভাইয়ের জন্য হয়েছে হচ্ছে ফ্রান্সের সাইডে। কারণ হিমেল ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার অভিজ্ঞতাটা কি 12 ঘন্টা 10 মিনিটের মধ্যে? আমার যতটুকু বিশদভাবে জানতে চাই। প্রথম কথা হলো সিসিক, এটা আসলে একটু ভয়ঙ্কর ছিল। প্রথম দিকে আমি খুবই সুস্থ ছিলাম, প্রথম রাউন্ডে যখন আমি সুইমিং করি তখন আমি খুবই মানে ফুরফুরে মেজাজে ছিলাম যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে সুইমিং করছি। তো সেকেন্ড রাউন্ডের সময় আমি একটু হালকা পানি খাওয়ার পরে, লবণাক্ত যেহেতু পানি, তো আমাকে এটা একটু হালকা পীড়াদায়ক অবস্থায় নিয়ে গেছে। তার ভিতরে বোটে যে ঝাঁকুনিটা ছিল ওইটা আমাকে, এই বোটে যে আপনারা গেলেন ওটা কতক্ষণের পথ ছিল, যে আপনার ওই পয়েন্টে যেতে কতক্ষণ ছিল, যে এর মধ্যে আপনারা বমি করে ফেলছেন? আধা ঘন্টার পথ, কিন্তু ঢেউ ছিল সমুদ্রে। ও আচ্ছা, ওই ঢেউটা আসলে বুঝি না যে এত স্ট্রং ঢেউ হবে, এত বোট কি ব্যালেন্স ছাড়া থাকবে। আমরা আচ্ছা 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 আচ্ছা, এক্সপেরিয়েন্সও নাই এই ধরনের, মানে এর আগে তো কখনো আসলে মহাসাগরে নামা হয়নি। যাই হোক, তো আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবার কাছে আসলে 1 মিনিট করে জানতে চাই যে এনটিভির আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে?
ধন্যবাদ ফরিদা ভাই এগেন। এই যে বিলেতের আলাপ, এই অনুষ্ঠানটি ভেরি পপুলার আমাদের এনটিভিতে, এটা আমি সবসময় দেখে থাকি। অ্যান্ড আপনারা আসলে আপনারা যে গুণীজ্ঞানী ব্যক্তিদের ডেকে আনেন, এই জন্য এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাই আমার পক্ষ থেকে এবং মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির পক্ষ থেকে, যে আপনারা ভালো মানুষগুলিকে এনে আপনারা জনগণকে দেখাচ্ছেন, ইন্সপায়ার করতেছেন যে আপনারাও এরকম কিছু হতে পারবেন কি না। এই জন্য আমি এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং হিমেল অ্যান্ড সাগরকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। এবং ওরা কালকে চলে যাবে, ওনাদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সুস্থভাবে কালকে বাড়িতে দেশে ফিরতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সাগর ভাই, আপনি যদি ছোট্ট করে কিছু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। 23 বছর পদার্পণের জন্য কংগ্রাচুলেশন এনটিভিকে। আর আমাদের কাছে মনে হয়েছিল যে অন্তত আমি ফিল করি যে সবচেয়ে পুরাতন টিভির একটা প্ল্যাটফর্ম এনটিভি। তো এনটিভিতে এসে আসলে ভালো লাগছে, এর আগে কখনো গিয়েছি বলে মনে হয় না। এনটিভিকে বিশেষভাবে ধন্যবাদ যে আজকে এখানে অনার করে এখানে রাখার জন্য। আর ভবিষ্যতে স্পোর্টসের সাথে এনটিভি আরও এঙ্গেজ হোক সেটা চাই। বাংলাদেশের স্পোর্টসটা উন্নতির জন্য এনটিভির পক্ষ থেকে যদি কোনো কিছু সহযোগিতা করা লাগে তাহলে আশা করব তারা যেন সেই সহযোগিতায় সরবে। থ্যাংক ইউ সো মাচ। হিমেল ভাই একটু ধন্যবাদ ফরিদা আপুকে এবং ধন্যবাদ এনটিভির সকল দর্শক শ্রোতা মণ্ডলীদের এবং অভিনন্দন এনটিভিকে 23 বছর পার রাখার জন্য। এনটিভির জন্য শুভকামনা এবং আশা করব এনটিভি আমাদের স্পোর্টস জগতের পাশাপাশি থাকুক এবং ভবিষ্যতে তাদের পথ আরও সুপথভাবে চলার সুপথ চলুক, এই দোয়া করি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আসলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এরকম দুঃসাহসিক যাত্রা আসলে 1 ঘন্টার মধ্যে শুনে আসলে শেষ করা যায় না। অনেক কিছু আছে যেটা আমরা জানতে পারিনি, তবে এই ছোট্ট সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানাবার এই অনুপ্রেরণার গল্পের মাধ্যমে। আপনাদের যদি এই অনুপ্রেরণা শুনে, এই অভিজ্ঞতা শুনে যদি আপনাদের কাজে লাগে তাহলে কিন্তু আমরা সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিলেতের আলাপ আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে ছিলাম আমি ফরিদা ইয়াসমিন। আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।